আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্সের খুবই ইন্টারেস্টিং এবং মজার একটা শাখা হচ্ছে ট্রিগোনোমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি খুবই সহজে এবং খুবই মজা করে শেখা যায়। আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এই ত্রিকোণমিতির মান নির্ণয় এবং সূত্রগুলো কীভাবে মুখস্থ করতে হয় এটা নিয়ে ইতিমধ্যেই মোত্তাসিম পাহলভী বুয়েটিয়ান পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আমার দুটো ভিডিও আছে। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছেন, না দেখলে দেখে আসতে পারেন। এখন আমরা খুবই ইম্পর্টেন্ট ট্রিগোনোমেট্রির বেসিক যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব এবং এগুলো দিয়ে আমাদের কিভাবে করে অঙ্ক করতে হয়, যেই জিনিসগুলো দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হয় সেই জিনিসগুলো আজকে আমরা শিখে ফেলবো। তো ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি এটা দেখলেই আসলে আমরা বুঝতে পারতেছি ত্রি মানে তিন, কোণমিতি মানে তিনটা কোণ নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। তিনটা কোণ থাকে ত্রিভুজে অর্থাৎ ট্রায়াঙ্গেলে। তো এখানে যে ট্রায়াঙ্গেল নিয়ে আসলে আলোচনা আমরা করব মূলত সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মনে করলাম যে এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ, বিটাই সমকোণ। তাহলে এখানে বিটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, বা সমকোণ। কোণ বিটা আমরা সমকোণ ধরে নিলাম, কোণ বি হচ্ছে সমকোণ। আমরা সবাই জানি যে সমকোণের বিপরীত বাহুকে বাংলাতে বলি আমরা অতিভুজ আর ইংলিশে বলা হয় হাইপোটেনাস। আচ্ছা, ইংলিশ দিয়ে লিখে রাখি হাইপোটেনাস। তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ যার ইংলিশ হচ্ছে হাইপোটেনাস। আচ্ছা, এইখানে যে কোনো একটা কোণ, এই সমকোণ বাদে যে কোনো একটা কোণ থিটা আমরা বিবেচনা করতে পারি। এই থিটা যদি আমি এই কোণটা বিবেচনা করি, এটা যদি থিটা কোণ হয়, এই থিটা কোণের বিপরীত যে বাহুটা থাকবে, থিটা কোণের যে বিপরীত বাহুটা আছে, এই বিপরীত বাহুটার নাম কি? স্বভাবতই এর নাম হচ্ছে বিপরীত বাহু। থিটা কোণটা যে বিবেচনা করছি এটার বিপরীত বাহুর নামও হচ্ছে বিপরীত বাহু। ইংলিশ কি হবে তাহলে? অপোজিট সাইড, অপোজিট সাইড। তো এই যে বিপরীত বাহু বা অপোজিট সাইড, এর সাথে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি লম্ব কথাটা, লম্ব। কিন্তু লম্ব কোনটাকে লম্ব আর কোনটাকে ভূমি ধরবো এখন থেকে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। এই সোজা খাড়া অবস্থায় থাকলেই শুধু লম্ব হবে তা না। এই যে থিটা কোণের বিপরীত যে বাহুটা সেটাই সব সময় বিপরীত বাহু বা লম্ব বলা হবে। লম্বের ইংরেজি হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। তাহলে অপোজিট সাইড মানেই লম্ব বা পারপেন্ডিকুলার, এটা আমাদের মনে রাখতে হবে। যাহাই অপোজিট সাইড তাহাই হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। তো থিটা কোণের সাথে দুটা সাইড বা বাহু থাকবে, একটা তো হাইপোটেনাস অর্থাৎ অতিভুজ, এইটা বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত বাহু, মানে এটা সন্নিহিত বাহু, এটার সাথে করে যে বাহু আছে এটা ইংলিশে হচ্ছে অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট মানে সন্নিহিত সাইড, অ্যাডজেসেন্ট সাইড, এটাকে বলবো আমরা সন্নিহিত বাহু। হ্যাঁ, ওকে। এই অ্যাডজেসেন্ট সাইডকেই বলা হয় হচ্ছে ভূমি, অ্যাডজেসেন্ট সাইডকেই ভূমি। ইংলিশ কি? ইংলিশ হচ্ছে বেস, ইংলিশ হচ্ছে বেস। তাহলে আমরা এখন থেকে লম্ব বা ভূমি বা সন্নিহিত বাহু বা বিপরীত বাহু এগুলো কিন্তু আমরা শিখে গেলাম। আমরা এখন থেকে এই বিপরীত বাহু বলতে পারি, লম্ব বলতে পারি। আমি এখন লম্ব আর ভূমি বলবো, ঠিক আছে। থিটা কোণের বিপরীত বাহুটাই লম্ব, আর থিটা কোণের সন্নিহিত বাহু একটা হচ্ছে অতিভুজ বাদে যা থাকবে সেটা হচ্ছে আমাদেরকে ভূমি বলতে হবে। তো এই জিনিসটা আমরা অনেক সময় ভুল করে ফেলি। যেমন আমি যদি আপনাকে বলি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, এটাকে যদি আমি থিটা ধরি, এটা যদি থিটা হয়, তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ তো এই যে এটা যদি এক সমকোণ হয় তাহলে অতিভুজ যে এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে হাইপোটেনাস, এটা নিয়ে কোনো সমস্যা নাই বা অতিভুজ। আচ্ছা, এটাই হচ্ছে অতিভুজ বা হাইপোটেনাস, এটা নিয়ে কোনো সমস্যা নাই কারণ সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। কিন্তু আপনাকে যদি বলা হয় এখানে লম্ব কোনটা, এটা অনেকেই ভুল করে যে সবসময় উপরেরটা এইটা হচ্ছে লম্ব আর এটাকে ভূমি মনে করে। কিন্তু সবসময় লম্ব বিবেচনা করার জন্য একটা কোণ দেয়া থাকতে হবে, সেই কোণের রেসপেক্টে কোণের বিপরীত বাহুটাকে সবসময় লম্ব বা বিপরীত বাহু বলবে। মানে এখানে কিন্তু এটা লম্ব আর এর সাথে করে যেটা আছে সেটা অতিভুজ এবং আরেকটা যেই বাহু সেটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু।
মানে বিপরীত বাহুটার নাম হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার। আমরা কিন্তু এই যে এইভাবে খারাপ অবস্থায় থাকলে সবসময় এটা লম্ব আর এটা ভূমি এটা বলতে পারবো না, এটাকে কিন্তু বলা যাবে না, এটা ছোটবেলার কনসেপ্ট। একেবারে ছোটবেলায় আমরা এরকম করতাম যে এটা লম্ব আর এটা ভূমি, কারণ এটা ভূমি বরাবর আছে। না, এখন থেকে এটা বিবেচনা করা যাবে না। তার মানে যাহাই বিপরীত বাহু তাহাই হচ্ছে লম্ব। আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। এখন ত্রিকোণমিতিতে মূলত কয়েকটা রেশিও বিবেচনা করা হয়, কয়েকটা রেশিও বিবেচনা করা হয়। সেগুলো রেশিও কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রেশিও। এটা যদি সমকোণ হয়, এটা যদি থিটা হয়, এটা মনে করলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা এক সমকোণ আর কোণ সিটা হচ্ছে থিটা কোণ, তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আমরা শিখে গেছি, কারণ বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। এখানেও কিছু রেশিও আছে, যে রেশিওগুলা আমরা বিবেচনা করি। একটা হচ্ছে সাইন, সাইন বানান SIN, সংক্ষিপ্তভাবে SIN লেখা হয়। তারপরে কোসাইনকে কস লেখা হয়। তো আমরা সংক্ষিপ্তটাই লিখব। এই যে সাইন যে রেশিওটা রিপ্রেজেন্ট করে, মনে করেন এখানে যদি আমি বলি সাইন থিটা, এইটা যে জিনিসটা রিপ্রেজেন্ট করে। তারপরে আরেকটা আছে কস থিটা, কসটা হচ্ছে কোসাইনকে কস সংক্ষেপে বলা হয় কস। তারপরে হচ্ছে ট্যান থিটা। তিনটা বেসিক যেই থিটা, এই যে এগুলো যে তিনটা বেসিক যেই রেশিও, এগুলো কি রিপ্রেজেন্ট করে সেটা খুবই ইজিলি আপনারা শিখতে পারবেন। এটা যদি কেউ যদি ইংলিশ ভার্সনে থাকে তাদের শেখাটাও খুবই সহজ, বাংলা ভার্সনে থাকাও থাকলে তারও শেখা খুবই সহজ। তো যারা ইংলিশ ভার্সনে আছে তাদেরকে আমি বলবো তিনটা ওয়ার্ড মনে রাখা। একটা ওয়ার্ড হচ্ছে, আচ্ছা আমরা যেই তিনটা জিনিস শিখেছি ইংলিশ ভার্সনের কথাই যদি বলি, ও ফর কি অপোজিট না? ও ফর অপোজিট। আচ্ছা আমি যদি বলি এ ফর অ্যাডজেসেন্ট আর এইচ ফর হাইপোটেনাস। তো ও ফর অপোজিট, অ্যাডজেসেন্ট, হাইপোটেনাস। অপোজিট মানেই কিন্তু লম্ব, আচ্ছা অ্যাডজেসেন্ট মানেই হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি, আর হাইপোটেনাস মানেই কিন্তু অতিভুজ। এটা আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে, হোক, সমস্যা নাই। আমি যদি এখন বলি যে কোন তিনটা ওয়ার্ড আমাকে মনে রাখতে হবে, প্রথম যেই ওয়ার্ডটা মনে রাখতে হবে সেটা হচ্ছে SOH, সো। তারপরের ওয়ার্ডটা মনে রাখতে হবে ক্যাহ, তারপরের ওয়ার্ডটা মনে রাখতে হবে টোয়া। সো ক্যাহ টোয়া, সো ক্যাহ টোয়া, এটা সবাই আমরা মনে রাখবো। এই তিনটা ওয়ার্ড আমরা সবাই মনে রাখবো, সো ক্যাহ টোয়া। এই তিনটা ওয়ার্ড যদি আমরা মনে রাখি, খুবই সহজে আমরা এই তিনটা রেশিও বলে দিতে পারবো। S ফর সাইন ইকুয়াল অপোজিট বাই হাইপোটেনাস। তার মানে সাইন ইকুয়াল অপোজিট বাই হাইপোটেনাস। অপোজিট বাই কি? হাইপোটেনাস, অপোজিট বাই হাইপোটেনাস। আচ্ছা cos ইকুয়াল কি হবে? ক্যাহ, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। আর লাস্টে হচ্ছে টোয়া, ট্যান, টি ফর ট্যান, টোয়া, ওতে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। আমি বুঝাতে পেরেছি অবশ্যই যে S ফর সাইন ইকুয়াল অপোজিট বাই হাইপোটেনাস, cos ইকুয়াল অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, tan ইকুয়াল অপোজিট বাই অ্যাডজেসেন্ট। এটা ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা মনে রাখবে। আমরা কিন্তু বাংলা ভার্সনে যারা স্টুডেন্ট আছো, মানে যারা আপনারা আছেন আর কি, তারা কিন্তু আরো সহজে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তারা এইভাবে করে মনে রাখতে পারেন যে আমরা একটা ছন্দ বলি সবসময়, বিভিন্ন টিচাররা এই ছন্দটা শেখায়, সেটা হচ্ছে সাগরে লবণ অতি। কি ছন্দটা কি? সাগরে, সো ক্যাটো আমি মিশাই দিলাম, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। এই সাগরে লবণ অতি, এই সাগরের এই যে এস, লবণ হচ্ছে লম্ব, অতিতে অতিভুজ। সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাইন ইকুয়াল কি? লম্ব বাই অতিভুজ। সাগরে লবণ অতি, সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এরপরে আমরা বলবো যে কবরে ভূত অতি, মানে কবরে ভূত অনেক। তাহলে কবরে দিয়ে হচ্ছে কস, ভূততে হচ্ছে ভূমি, আর অতিতে হচ্ছে অতিভুজ।
তাহলে cos ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর tan এর রেশিওটা আরো মজার, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরাতে হচ্ছে tan থিটা, লম্বা লম্ব, আর ভূতে ভূমি, তাহলে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। এভাবে করে এই রেশিওগুলা একেবারে খুবই ইজিলি মনে রাখা সম্ভব, যে sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি, কবরে ভূততি, আর টেরা লম্বা ভূত। একেবারে খুবই মজা করে আমরা কিন্তু এই রেশিওগুলো মনে রাখতে পারবো। তো এই যে রেশিওগুলো যে মনে রাখলাম, এই রেশিওগুলো এখনই আপনাদের সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। এটা কিন্তু এই যে ইংলিশ ভার্সন যারা আছেন তারা কিন্তু খুবই সহজে সো ক্যাট টোয়া এটা দিয়ে মনে রাখতে পারেন, বাংলা ভার্সনেররা এই ছন্দ দিয়ে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলোরই অপোজিট আরো 3টা রেশিও আছে, তাহলে এখানে 3টা রেশিও, আরো অপোজিট 3টা রেশিও, মোট 6টা মোট রেশিও আছে। আচ্ছা, সাইন যে জিনিসটা আছে, সাইনের অপোজিটটাকে বলা হয় কোসেক। কোসেক থিটা ইকুয়াল হচ্ছে 1/sin থিটা, মানে সাইন থিটার অপোজিট। তাহলে অপোজিট মানে 1/sin থিটা হলো, তার মানে কি এটাকে উল্টাই দিলেই হয়ে যাবে। উল্টাই দিলেই হবে মানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব করে দিলেই আমাদের কোসেক থিটা হয়ে যাবে। সেরকম করে কসের উল্টাটাকে বলা হয় সেক, তাহলে সেক থিটা ইকুয়াল হচ্ছে 1/cos থিটা, তার মানে কসকে উল্টাই দিলেই হয়ে যাবে। আমি বলতে পারবো অতিভুজ বাই ভূমি, সেক থিটা ইকুয়াল। এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে tan থিটা। tan থিটার অপোজিট হচ্ছে cot থিটা। cot থিটা হচ্ছে tan থিটার অপোজিট, tan থিটাকে উল্টাই দিলেই হচ্ছে cot থিটা পাওয়া যাবে। তার মানে এখানে লম্ব বাই ভূমি আছে, উপরে ভূমি চলে যাবে, নিচে লম্ব চলে যাবে। মানে কি করলাম আমরা, sin থিটা যে লম্ব বাই অতিভুজ তার উল্টাটা হচ্ছে কোসেক থিটা, তার মানে অতিভুজটা উল্টা মানে কি অতিভুজটা উপরে চলে গেছে, লম্বটা নিচে চলে আসছে। আবার sec থিটাটা হচ্ছে cos থিটার উল্টা, তার মানে এখানে ভূমি বাই অতিভুজ ছিল, এখানে অতিভুজ বাই ভূমি হয়ে গেছে। আর tan থিটা হচ্ছে cot থিটার অপোজিট, তার মানে লম্ব বাই ভূমি ছিল, ভূমি বাই লম্ব হয়ে গেছে। তো আমরা খুবই সহজে এভাবে করে কিন্তু এই 6টা রেশিওই মনে রাখতে পারি। 6টা রেশিও এইভাবে করে মনে রাখা কোনো বিষয়ই না, আমরা খুবই ইজিলি মনে রাখতে পারি। আচ্ছা, এইখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি মনে করি যে এই পর্যন্ত আপনারা বুঝে গেছেন। আমরা এখন আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটা আসলে আমাদের কাজে লাগে, সেই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। এখানে এক্সট্রা যে জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন এই লম্ব বাই অতিভুজকে যদি আপনি ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করেন, লম্ব বাই অতিভুজকে যদি ভূমি বাই অতিভুজ দিয়ে ভাগ করেন, ভাগ করলে অতিভুজটা উপরে চলে যাবে গুণ আকারে এবং ভূমিটা নিচে চলে আসবে, তাহলে অতিভুজ কাটা লম্ব বাই ভূমি হবে। তার মানে এই sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে কিন্তু tan থিটা পাওয়া যাবে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু এই লম্ব বাই ভূমিটা থাকবে। তাই tan থিটা ইকুয়াল একটা ফর্মুলা হচ্ছে sin থিটা বাই cos থিটা, এটাও খুব ইম্পর্টেন্ট, তাই আমি এখনই লিখে দিয়ে রাখলাম, আপনারা মনে রাখবেন এটা। tan থিটা ইকুয়াল লেখা যায় sin থিটা বাই cos থিটা, কারণ এই লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ ভাগ করলে এটা কাটা যাবে, লম্ব বাই ভূমি চলে আসবে। এটা মনে রাখা খুবই ইজি আর কি। লাস্ট আমি আর অল্প কিছু আর শেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে থিটা কোণ, এটা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা থিওরেম ছিল আমাদের, তাই না? পিথাগোরাসের থিওরেম খুবই বিখ্যাত থিওরেম। কি বিখ্যাত থিওরেম? যে এই বাহুর উপর স্কয়ার প্লাস এই বাহুর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজের উপর স্কয়ার, মানে অতিভুজের উপর স্কয়ার বাকি দুই বাহুর উপর স্কয়ারের সমষ্টি সমান হয়। এটা পিথাগোরাসের মানে যেই থিওরেম ছিল সেটা থেকে আমরা পাই। তাহলে এই ত্রিভুজটা বা ট্রায়াঙ্গেলটা যে আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি, যে আমরা বলতে পারি এবি স্কয়ার প্লাস মানে আমি এবি স্কয়ারও নাও লিখতে পারি, এবি স্কয়ারটা না লিখে আমি একবারে বলি যে এবিটা কি, আসলে এটার বিপরীত বাহু, তার মানে হচ্ছে লম্ব। তার মানে আমি বলতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল এখানে হচ্ছে অতিভুজ স্কয়ার। এটা লেখা যায় না? অবশ্যই লেখা যায় পিথাগোরাসের সূত্র অনুসারে, যে এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা লম্ব কেন, থিটা কোণের বিপরীত বাহুটাই লম্ব, তাই
প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজের উপর স্কয়ার। এখন আমি যদি অতিভুজের উপর স্কয়ার দুই পাশে ভাগ দিয়ে দিই, মানে এখানে অতিভুজের উপর স্কয়ার ভাগ দিলাম, এই পাশেও সব জায়গায় ভাগ দিয়ে দিলাম, তাহলে আমার কি দাঁড়াবে? আমরা বলতে পারি লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার। আচ্ছা, এইটাকে দুইটা স্কয়ারকে একসাথে করে এইভাবে করে স্কয়ার দিয়ে দিলাম, মানে অতিভুজ স্কয়ার দিয়ে দুই পাশেই ভাগ করে দিয়েছি। আমি একবারে এইভাবে করে লিখতে পারি কিনা দেখো, এইখানে অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করলে অতিভুজ স্কয়ার আর অতিভুজ স্কয়ার কাটাকাটি করলে 1 আসবে। আচ্ছা, এই অতিভুজ স্কয়ার দিয়ে যদি লম্ব স্কয়ারকে ভাগ করি তাহলে লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, এটাকে একবারেই লিখেছি লম্ব বাই অতিভুজ দিয়ে স্কয়ার। আর ভূমি স্কয়ারকে যদি অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে আসে ভূমি বাই অতিভুজ দিয়ে হোল স্কয়ার। সবাই বুঝেছি, একেবারে ক্লিয়ার সবাই। তো দেখা যাক তো এই লম্ব বাই অতিভুজ একে আমরা কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ এটাকে আমরা সাইন লিখতে পারি। তাহলে কি বলা যায় না যে সাইন তার উপর স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কসের উপর স্কয়ার মানে কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাই একটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখুন কত ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু কত সহজ, জাস্ট পিথাগোরাসের ফর্মুলা যে এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার ইকুয়াল এটার উপর স্কয়ার, তারপরে জাস্ট অতিভুজ স্কয়ার দিয়ে দুই পাশে ভাগ করে দিলাম, আমার একটা সূত্র বের হয়ে গেছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। খুবই মজার, তাই না? এইভাবে করে কিন্তু মজা করে আমরা এই সূত্রগুলো বের করে ফেলবো। তাহলে আমাদের আরেকটা সূত্র বের হয়ে গেল এগুলোর সাথে সাথে, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, এখানেই লিখে ফেলি, যে এখানে আমরা লিখে ফেলি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাদের আরেকটা সূত্র বের হয়ে গেছে। ওকে, এইবার আমি এইটাই লিখেছি, কিন্তু আমি যদি এইভাবে করে বলি যে এইখানে লম্ব, এই যে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার মিলে তো অতিভুজ স্কয়ার, তাই ভূমিটাকে একপাশে রাখলাম। তাহলে আমি কি এটা লিখতে পারি যে ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার? অবশ্যই লেখা যায়। যদি লেখা যায়, এখন আমি ভূমি স্কয়ার দিয়ে দুই পাশে ভাগ করি, তাহলে এই পাশে ভূমি স্কয়ার দিয়ে ভাগ করলে থাকে 1, এই পাশে থাকে অতিভুজ বাই ভূমি দিয়ে স্কয়ার মাইনাস লম্ব বাই ভূমি তার উপর স্কয়ার। তাহলে কি থাকে? অতিভুজ বাই ভূমি। আচ্ছা দেখুন তো অতিভুজ বাই ভূমি কোথায় আছে? এই যে অতিভুজ বাই ভূমি পেয়ে গেছি। তাহলে অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে সেক, তার মানে তার উপর স্কয়ার আছে, তার মানে সেক স্কয়ার থিটা। লম্ব বাই ভূমি ট্যারা লম্বাভূত, তার মানে এটা হচ্ছে ট্যান থিটা, তাই না? মাইনাস ট্যান থিটা, কিন্তু স্কয়ার আছে, তার মানে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। ইকুয়াল 1টা যদি ডান পাশে রাখি তাহলে এইটা আরেকটা ফর্মুলা আমাদের হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তার মানে সেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে আমরা কত সহজে আমরা কিন্তু আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম। জাস্ট আমি কি করেছি, এই ভূমি স্কয়ারটাকে এই পাশে রেখেছি, বাকি দুটাকে ডান পাশে নিয়ে গেছি। ওকে, এইবার আমি লাস্ট কাজ করব, এইবার লম্ব স্কয়ারকে এক পাশে রাখবো আর বাকি দুইটাকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে কি আসে দেখি। তাহলে লম্ব স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটা লিখতে পারি। এখন এই লম্ব স্কয়ার দিয়ে দুই পাশে ভাগ করে দিব। যদি ভাগ করে দেই তাহলে কি থাকে? এই পাশে তো 1 থাকে, ইকুয়াল মানে কারণ লম্ব স্কয়ারকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করলে 1, এই পাশেও লম্ব স্কয়ার দিয়ে ভাগ করব, তাহলে অতিভুজ বাই লম্ব দিয়ে স্কয়ার মাইনাস ভূমি বাই লম্ব তার উপর স্কয়ার। দেখি তো অতিভুজ বাই লম্ব কোথাও আছে কিনা। এই যে দেখা যাচ্ছে অতিভুজ বাই লম্ব, কি এটা? কোসেক থিটা। এটা হচ্ছে কোসেক থিটা, তার কোসেক থিটা স্কয়ার আছে, তাহলে কোসেক স্কয়ার থিটা। ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি তো ট্যান থিটা ছিল, তার অপোজিটটা ছিল কট, তার মানে ভূমি বাই লম্ব হচ্ছে কট থিটা, স্কয়ার আছে, তার মানে হবে কট স্কয়ার থিটা। এই 1টাকে আমি ডান পাশে লিখছি। তার মানে এটাও আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এই কয়েকটা ফর্মুলাই আমার আসলে মেইনলি কাজে লাগবে আপনার এই এই ধরনের যত প্রকারের ম্যাথ আছে সেটা করার জন্য।
যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কোসে স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এগুলো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। আমি জানি যে কিভাবে আসছে, আপনারা এখন জেনে গেছেন, এখন মুখস্থ করা কিছুই না। আমাদের যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তখন মস্তিষ্ক খুবই তাড়াতাড়ি এগুলো গ্রহণ করতে পারে। সাইন থিটা আমি বলছি, সাইন থিটাতে কি মনে আছে? সাগরে কি লবণতি, সাইন লবণতি, লম্ববায়ু অতিভুজ, কবরে ভূদতি, কস ভূতে হচ্ছে ভূমি, ভূত অতিতে অতিভুজ, টেরা লম্বা ভূত, আর অপোজিট গুলো তো বলেই দিয়েছি। আমি মনে করি আজকের এই লেকচারটা যদি ভালোভাবে করা যায়, ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো আর কোনো সমস্যা থাকবে না। তো আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।